ইরানকে ট্রাম্পের 2 মাসের আলটিমেটাম, পাল্টা জবাব ইরানের। ইউক্রেনে সেনা পাঠাতে ইউরোপের 20 দেশের বৈঠক, চিন্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন। এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক, 22 বছর পর ক্ষমতা হারাতে চলেছেন তুর্কি প্রেসিডেন্ট। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, হুতিদের কাছে মাথা নত করছে ইসরায়েল। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বিরোধিতা করে এসেছেন। এবার ট্রাম্প ইরানকে দিলেন 2 মাসের আলটিমেটাম। যদিও ইরান বলে আসছে তারা শান্তি এবং চায় তাদের পারমাণবিক কর্মসূচি শান্তির উদ্দেশ্যে, কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ সৃষ্টি করছে, দিচ্ছে নিষেধাজ্ঞা। চাপ উপেক্ষা করে ইরান কতটা এগিয়ে যেতে পারবে, বিস্তারিত জানব রিপোর্টে। বিশ্ব এখন দুটি প্রধান প্রশ্নের মুখোমুখি। ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করবে এবং শান্তিপূর্ণ সমাধান সম্ভব, নাকি সামরিক পদক্ষেপ প্রয়োজন? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে। ইরান তাদের চলমান নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের চাপ এবং আঞ্চলিক সংঘর্ষের মধ্যে তার পররাষ্ট্র নীতিতে কোন পথে এগোবে? প্রশ্ন উঠছে, তারা কি নত হবে নাকি দৃঢ়ভাবে তাদের অবস্থান বজায় রাখবে? যদিও ইরান বারবার দাবি করেছে যে তাদের সামরিক উদ্দেশ্য নেই, ইরানের দাবি তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তাদের মতে পারমাণবিক শক্তি বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হবে। তবে ইরান কখনোই স্পষ্টভাবে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করেনি এবং এর ফলে বিভিন্ন দেশের মধ্যে সন্দেহ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে চীন এবং রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থন করছে। তাদের মতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারই ইরানের জন্য উপকারী হবে এবং কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমে এর সমস্যা সমাধান সম্ভব। অন্যদিকে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে শুরু করে। তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে চিঠি পাঠিয়েছেন এবং সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্র এবং অন্যদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে। বর্তমানে ইরান এবং এর আন্তর্জাতিক প্রতিপক্ষদের সামনে দুটি পথ উন্মুক্ত, একটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান অথবা শক্তির মাধ্যমে পরিস্থিতির সমাধান। ইরান একদিকে যেমন আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির জন্য কিছু কিছু জায়গায় নমনীয় হতে পারে, তেমনি অন্যদিকে তাদের জাতীয় স্বার্থ ও আঞ্চলিক শক্তির প্রশ্নে তারা কখনোই নত হবে না। ভবিষ্যতে কিভাবে ইরান তাদের পররাষ্ট্রনীতি সাজাবে তা দেখতে পুরো বিশ্বই অধীর আগ্রহে অপেক্ষা করছে। শাহিদা রুবি, মাই টিভি। ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ইউরোপের 20 দেশের রাষ্ট্রনেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সভাপতিত্বে লন্ডনের নর্থ উডে 21 মার্চ অনুষ্ঠিত হয় এই বৈঠক শেষে স্টারমার বলেন, ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতির কোনো শর্ত লঙ্ঘন করেন তার পরিণতি হবে গুরুতর। বিস্তারিত রিপোর্টে। এবার ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনায় বসেছেন ইউরোপের 20 দেশের রাষ্ট্রনেতারা। আর এতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের কপালে। বিশ্লেষকরা বলছেন, এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ নতুন মোড় নিতে পারে, যেখানে রাশিয়াকে পরাস্ত করা কঠিন হলেও ইউরোপের সহযোগিতায় এগিয়ে যেতে পারে ইউক্রেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সভাপতিত্বে লন্ডনের নর্থ উজে 21 মার্চ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেন সংকট ও রাশিয়ার আগ্রাসনের জবাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। বৈঠক শেষে কিয়ার স্টারমার সাংবাদিকদের বলেন, ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতির কোনো শর্ত লঙ্ঘন করেন তার পরিণতি হবে গুরুতর। তিনি জানান, ইউরোপের রাজনৈতিক কূটনীতি ও সামরিক পরিকল্পনা নির্দিষ্ট লক্ষ্যেই এগোচ্ছে। স্টারমার আরও মনে করিয়ে দেয়, চলতি মাসের শুরুতে ইইউ ঋণ নীতি শিথিল করে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেয়। এই বরাদ্দের বড় অংশই ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য ব্যয় করা হবে।
উল্লেখযোগ্যভাবে গত ৩ বছর ধরে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ধারাবাহিকভাবে সামরিক সাহায্য দিয়ে আসছে। নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি ইউক্রেনকে দেওয়া সহায়তা গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দেন। এরপরেই ইউরোপের পক্ষ থেকে নতুন কৌশল নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। গত ৬ মার্চ ইইউ এর ২৭টি দেশ যৌথভাবে একটি ঘোষণাপত্র প্রকাশ করে, যেখানে বলা হয় ইউরোপের নিরাপত্তা জোরদার করতে তারা ১৫,০০০ কোটি ইউরো ঋণ দেবে। এই অর্থের বড় অংশই ইউক্রেনের সামরিক সহায়তায় ব্যয় হবে। চলতি সপ্তাহে সৌদি আরবের যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের কথা রয়েছে। তবে তার আগেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি এই সংকটে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে বিশ্লেষকরা। নাজমা, মাই টিভি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের পরেই তার এই পদত্যাগের দাবিতে পথে নামে দেশটির জনগণ। এই বিক্ষোভের ফলে ২২ বছর পর ক্ষমতা হারাতে পারেন প্রেসিডেন্ট এরদোয়ান। বিস্তারিত জানব রিপোর্টে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক। অবশেষে কি তাহলে ২২ বছর পর ক্ষমতা হারাতে যাচ্ছেন এই শক্তিমান নেতা? কিন্তু প্রশ্ন থেকে যায়, কি এমন কারণে তাকে নিয়ে হঠাৎ উত্তাল হয়ে উঠল তুরস্ক? অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব নাকি বহির্বিশ্বের উস্কানি? কোনটা দায়ী এই টানাপোড়েনের পেছনে? বিক্ষোভের সূত্রপাত হয় ১৯ মার্চ, যখন সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতার করা হয়। তিনি আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছিলেন। গ্রেফতারের কিছুদিন আগেই তার প্রার্থিতার বিষয়টি সামনে আসে। সরকার জানিয়েছে মেয়র ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের অভিযোগ রয়েছে। তবে বিরোধীরা দাবি করেছে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তারা ইমামোগলুর মুক্তি এবং এরদোয়ানের পদত্যাগ দাবি করে সারা দেশে বিক্ষোভ করছে। প্রেসিডেন্ট এরদোয়ান এই বিক্ষোভের নিন্দা জানিয়ে বলেন, তার সরকার ভাঙচুর বা রাস্তায় সন্ত্রাসে আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে তার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যদিকে সিএইচপির শীর্ষ নেতা ওজগুর ওজেল অভিযোগ করেন, এরদোয়ান বিক্ষোভে আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, নেতাকর্মীরা যেন রাস্তায় নেমে প্রতিবন্ধকতা দূর করে শহরের প্রাণকেন্দ্রে অবস্থান নেয়। গত ২২ বছর ধরে তুরস্ক শাসন করছে রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংবিধান অনুযায়ী ২০২৮ সালের নির্বাচনে অংশ নিতে হলে তাকে সংবিধান পরিবর্তন করতে হবে। এই অবস্থায় বিরোধী দলীয় প্রার্থী ইমামোগলুর উত্থান সরকারকে চাপে ফেলছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। এই পরিস্থিতিকে ২০১৩ সালের গণবিক্ষোভের পর তুরস্কের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। নাজমা, মাই টিভি। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২৩ মার্চ ভোর রাতে হুথিরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালায়। ধারণা করা যাচ্ছে এবার হুথিদের কাছে মাথা নত করবে নেতানিয়াহু প্রশাসন। বিস্তারিত জানব রিপোর্টে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ দখলদার ইসরায়েল। শত চেষ্টা করেও থামাতে পারছে না এই ক্ষেপণাস্ত্র ঝড়, আর তাতেই দেখা দিচ্ছে ইসরায়েলের মাথা নত করার সম্ভাবনা। অবশেষে কি তাহলে সত্যিই সমূলে নির্মূল হতে যাচ্ছে এই বর্বর জাতি? ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ২৩ মার্চ ভোর রাতে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে সশস্ত্র এই গোষ্ঠী। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, হামলা সফলভাবে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। একই সঙ্গে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং আশেপাশের বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ভোররাতে দেশটির একাধিক অঞ্চলে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্কও করা হয়েছে। ঘটনার পর ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র সময়মতো বাধা দেওয়া সম্ভব হয়েছে এবং এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই হুতিদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এর মধ্যে ২২ মার্চ সকালেও বেলগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গত দুদিনে এটি ছিল হুতিদের তৃতীয় হামলা। হুতি গোষ্ঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি আকাশসীমা তাদের জন্য নিরাপদ থাকবে না।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে হুতিদের এই হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতি অবস্থানে জোরালো পাল্টা হামলা শুরু করেছে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সম্পূর্ণ নির্মূলের হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের সহায়তার জন্য ইরানকেও জবাবদিহির মুখে পড়তে হবে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।